দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালোই আছো আর ভালো থাকো এই কামনা করি। দীর্ঘদিন যাবৎ তোমাদের কোনো ক্লাস হয় না, আর এর জন্যই এই অনলাইনে এই ক্লাস নেওয়ার উদ্যোগ আর কি, যে তোমরা যাতে কিছু অন্তত ধারণা পাও। তো আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আসো, প্রথম অধ্যায় সম্পর্কে কী কী আছে জেনে নিই। প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যার পরিচিতি। যুক্তিবিদ্যার পরিচিতি অধ্যায়ে কি কি আছে সেটা আমরা জেনে নিই। প্রথমে আছে উৎপত্তি, ক্রমবিকাশ, অর্থ, সংজ্ঞা, স্বরূপ, পরিসর। এই বিষয়গুলো রয়েছে যুক্তিবিদ্যার পরিচিতি অধ্যায়ে। তো প্রথমে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? লজিক। যুক্তিবিদ্যার উৎপত্তি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের হাত দিয়ে যুক্তিবিদ্যার উৎপত্তি। যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল হাত দিয়ে যুক্তিবিদ্যার উৎপত্তি। তো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। তো উৎপত্তি অংশে আমরা এইটুকু পাবো যে অ্যারিস্টটলের হাত দিয়ে যুক্তিবিদ্যার উৎপত্তি, যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, আর যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। এবার আসো ক্রমবিকাশ সম্পর্কে জানবো। যুক্তিবিদ্যা 3টি যুগের মাধ্যমে ক্রমবিবর্তিত হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আসলে যুগগুলো সম্পর্কে সামান্য ধারণা দেব তোমাদের আমি। প্রাচীন যুগ, অ্যারিস্টটল হচ্ছেন প্রাচীন যুগের দার্শনিক। অ্যারিস্টটলের হাত দিয়ে যুক্তিবিদ্যার শুরু। যুক্তিবিদ্যার প্রাচীন যুগকে বলা হতো গতানুগতিক যুক্তিবিদ্যার যুগ, অর্থাৎ প্রাচীন যুগের যুক্তিবিদ্যা হচ্ছে গতানুগতিক যুক্তিবিদ্যা। অ্যারিস্টটল হচ্ছেন এই গতানুগতিক যুক্তিবিদ্যার জনক। শুধু অ্যারিস্টটল নয়, প্রাচীন যুগের বিখ্যাত দার্শনিক যারা রয়েছেন তাদের মধ্যে হচ্ছেন পিথাগোরাস, সক্রেটিস এবং অ্যারিস্টটল। এরা হচ্ছেন প্রাচীন যুগের দার্শনিক। তো এবার আসো মধ্যযুগে যুক্তিবিদ্যার যে আলোচনা শুরু হয়েছিল বা যুক্তিবিদ্যা নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল সেই সময়টাকে, অর্থাৎ মধ্যযুগীয় যুক্তিবিদ্যাকে বলা হতো স্কলাস্টিক যুক্তিবিদ্যা। মধ্যযুগে আরব ভূখণ্ডে মুসলিম দার্শনিকগণ যুক্তিবিদ্যা নিয়ে বিশদ আলোচনা করেন। এর মধ্যে প্রখ্যাত মুসলিম দার্শনিক হচ্ছেন আল ফারাবি হাত দিয়ে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার উৎপত্তি। তাই বলা হয় যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছেন মুসলিম দার্শনিক আল ফারাবি ছাড়াও আরও কয়েকজন দার্শনিক রয়েছেন, যেমন ইবনে রুশদ, আল গাজ্জালি। এরা হচ্ছেন মধ্যযুগীয় যুক্তিবিদ্যার কি। তো মধ্যযুগীয় আমার প্রশ্ন হচ্ছে যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে, তোমাদেরকে কেউ যদি বলে যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে, মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছেন যুক্তিবিদ আল ফারাবি। আসো আধুনিক যুগের দার্শনিক হচ্ছেন বার্ট্রান্ড রাসেল, ফ্রান্সিস বেকন। তো ফ্রান্সিস বেকন হচ্ছেন আধুনিক যুগের যুক্তিবিদ্যার জনক। ফ্রান্সিস বেকন আধুনিক যুগের যুক্তিবিদ্যাকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে ফ্রান্সিস বেকন। ক্রমবিকাশে আমরা পড়তেছি বিভিন্ন যুগ। তো আধুনিক যুগের যুক্তিবিদ্যার জনক হচ্ছেন ফ্রান্সিস বেকন আবার আধুনিক যুগকে 4টি ভাগে ভাগ করেছেন। আধুনিক যুগের যুক্তিবিদ্যাকে একটি হচ্ছে সাংকেতিক যুক্তিবিদ্যা, গাণিতিক যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা। এই 4টি অংশে বিভক্ত করেছেন। একটি হচ্ছে সাংকেতিক যুক্তিবিদ্যা, গাণিতিক যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, আর চতুর্থটি হচ্ছে সাম্প্রতিক যুগ, যা আজ পর্যন্ত চলে আসছে। তো গাণিতিক যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, সাংকেতিক যুক্তিবিদ্যা আর সাম্প্রতিক যুগ। আসো প্রতীকী যুক্তিবিদ্যা কি? আমরা যুক্তিবিদ্যায় শুধুমাত্র যে যুক্তিবিদ্যার প্রচলিত আলোচনা তা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রতীকের ব্যবহার দেখতে পাই। তাই এই যুক্তিবিদ্যাকে বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যা। আর সাংকেতিক যুক্তিবিদ্যার আলোচনা ছাড়াও যুক্তিবিদ্যা বিভিন্ন ধরনের সংকেতের ব্যবহার আমরা দেখতে পাই। সেই যুক্তিবিদ্যাকে বলা হয় সাংকেতিক যুক্তিবিদ্যা। সাংকেতিক যুক্তিবিদ্যার একজন উল্লেখযোগ্য দার্শনিক হচ্ছেন লাইবনিজের হাত দিয়ে সাংকেতিক যুক্তিবিদ্যার প্রবর্তন হয়। এরপর হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা।
ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে যখন যুক্তিবিদ্যা একটি বিপ্লবাত্মক অধ্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিল, তখনই এই গাণিতিক যুক্তিবিদ্যার সূচনা হয়। গাণিতিক যুক্তিবিদ্যার উদ্ভব ঘটে বার্ট্রান্ড রাসেলের হাত দিয়ে। এরপর আসছে প্রতীকী যুক্তিবিদ্যা। দার্শনিক অ্যারিস্টটলের প্রতীকধর্মী আলোচনাটাই হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। এরপর আসে সাম্প্রতিক যুগ। সমসাময়িক বা সাম্প্রতিক সময়ে গাণিতিক ও প্রতীকী যুক্তিবিদ্যা বিকাশের একটি ধারা চলেছে। সেই সময় আমরা দেখতে পাই যে যার মূলে কাজ করেছে লজিস্টিক স্কুল, অর্থাৎ এই লজিক সম্পর্কে যেসব আলোচনা করেছেন দার্শনিকবৃন্দ, তাদের নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে সাম্প্রতিক যুগ। এবার আমরা যাব শেষ নেই, উৎপত্তি, ক্রমবিকাশ, আমাদের আলোচনার শেষ। এবার পড়ব অর্থ। অর্থ কি? অর্থ হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি। যুক্তিবিদ্যার ইংরেজি অর্থ হচ্ছে লজিক, যা গ্রিক শব্দ লজিকি থেকে এসেছে। লজিকি কথাটি আবার লগাস শব্দের বিশেষণ। লগাস শব্দের অর্থ কি? চিন্তা বা ভাষা। সুতরাং যুক্তিবিদ্যার অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে আমরা অর্থটা নিয়ে আলোচনা করলাম। অর্থ কি? যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটাই হচ্ছে অর্থ, অর্থাৎ যুক্তিবিদ্যার কিভাবে উৎপত্তি হয়েছে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, এটি গ্রিক শব্দ লজিকি থেকে এসেছে। লজিকি কথাটি আবার লগাস শব্দের বিশেষণ। লগাস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং যুক্তিবিদ্যার অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। এবার আসো সংজ্ঞা। বিভিন্ন যুক্তিবিদ্যার বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এত বিস্তারিত আলোচনা করতে পারবো না, যা সামান্য যাদের নাম উল্লেখযোগ্য সেই অংশটুকুই শুধুমাত্র আলোচনা করব। সর্বপ্রথমে আসে যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদান করেছেন জেএস মিলের সংজ্ঞাটা পড়ব। যুক্তিবিদ্যার জেএস মিল কি সংজ্ঞা প্রদান করেছেন সেই অংশটা পড়ব। আচ্ছা, জেএস মিলের সংজ্ঞা পড়ার আগে আমরা যুক্তিবিদ্যার মূল সংজ্ঞাটা পড়ে নিই। যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। তাহলে যুক্তিবিদ্যার সর্বজন সম্মত যে সংজ্ঞা, সেটা কি? যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। তো এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন যুক্তিবিদ্যা এই সংজ্ঞার মধ্যে রয়েছে। সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা পাবো যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা একটি তথ্যমূলক বিজ্ঞান। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এর মধ্যে এই বিষয়গুলো আমরা পেয়ে যাব। তাহলে যুক্তিবিদ্যার সর্বজন সম্মত সংজ্ঞাটা কি? অর্থাৎ যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। এবার আসো সংজ্ঞা আমরা আলোচনা করলাম যুক্তিবিদ্যার সর্বজন সম্মত সংজ্ঞা। এবার আলোচনা করব যুক্তিবিদ্যার দুটি সন্তোষজনক সংজ্ঞা। তো জেএস মিল এবং আইএম কফি এই দুইজন যুক্তিবিদ্যার দুটি সন্তোষজনক সংজ্ঞা প্রদান করেছেন। সেই সন্তোষজনক সংজ্ঞাগুলো একটু আলোচনা করব। জেএস মিলের মতে যুক্তিবিদ্যা হচ্ছে বুধশক্তির যেসব ক্রিয়া পদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান, যা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ এবং তাদের উভয়ের বিজ্ঞান। এটাকে কেন সন্তোষজনক সংজ্ঞা বলা হয়? কারণ এই সংজ্ঞাটি সর্বজন সম্মত সংজ্ঞা হিসেবেও আখ্যায়িত করা হয়। জেএস মিলের এই সংজ্ঞার কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন যুক্তিবিদ্যা হচ্ছে বুধশক্তি মানে কি? চিন্তা শক্তি। ক্রিয়াপদ্ধতি কি? কর্মপদ্ধতি। সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য। জ্ঞাত সত্য কি? জ্ঞাত হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয়ে উপনীত হবার যে পদ্ধতি, সেই পদ্ধতির সহায়ক প্রক্রিয়াসমূহই হচ্ছে এই যুক্তিবিদ্যার মূল কাজ। তাই জেএস মিলের এই সংজ্ঞাটিকে বলা হয়, এটি হচ্ছে একটি সন্তোষজনক সংজ্ঞা। এবার আসো আরেকটি সন্তোষজনক সংজ্ঞা করব। এই সংজ্ঞাটি হচ্ছে যুক্তিবিদ আইএম কফির দেওয়ার সংজ্ঞা। যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের বিশিষ্ট বিদ্যা। যুক্তিবিদ্যার আরেকজন যুক্তিবিদ আমরা পেলাম, ওনার নাম হচ্ছেন আইএম কফি। তিনি কি বললেন? তিনি আরেকটি সন্তোষজনক সংজ্ঞা প্রদান করলেন। তিনি বললেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে
অবৈধ যোগ অর্থাৎ বৈধ থেকে অবৈধের মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি বা নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যাই হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে আমাদের সংজ্ঞার আলোচনাটাও শেষ, কারণ সংজ্ঞা সম্পর্কে আমরা দুজন যুক্তিবিদের সংজ্ঞা পড়লাম, আরেকটা সর্বজন সম্মত সংজ্ঞা পড়লাম। তো দুজন যুক্তিবিদের সংজ্ঞাকে আবার সন্তোষজনক সংজ্ঞাও বলা হয়। তো এবার আসো আমরা পড়ব যুক্তিবিদ্যার স্বরূপ। স্বরূপ মানে কি? নিজস্ব রূপ। স্বরূপ মানে হচ্ছে নিজস্ব রূপ। যুক্তিবিদ্যার স্বরূপে আমরা যে বিষয়গুলো পড়ব তা হচ্ছে যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান, না কলা, না উভয়। আরেকটা অংশ পড়ব যুক্তিবিদ্যা কি আদর্শমূলক বিজ্ঞান, নাকি বর্ণনামূলক বিজ্ঞান, নাকি উভয়। আরেকটা অংশ পড়ব যুক্তিবিদ্যা কি তথ্যমূলক বিজ্ঞান, নাকি ব্যবহারিক বিজ্ঞান, নাকি উভয়। তো এবার আসো আমরা পড়ব যুক্তিবিদ্যা কি বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? কোনো বিষয় সম্পর্কে সুনিশ্চিত এবং সুশৃঙ্খল জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেই হচ্ছে বিজ্ঞান। কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে চিহ্নিত হতে হলে এর মধ্যে কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হয়। প্রথমত হচ্ছে এর মূল আলোচ্য বিষয়। হ্যাঁ, কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হচ্ছে তার নির্ধারিত সুশৃঙ্খল আলোচ্য বিষয়, দ্বিতীয়টি হচ্ছে এই বিষয়টি ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন প্রণয়ন করতে হবে। তাহলে বিজ্ঞানের যে কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে চিহ্নিত করতে গেলে কি করতে হবে? কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হচ্ছে তার সুনির্দিষ্ট সুশৃঙ্খল আলোচ্য বিষয়, দ্বিতীয়টি হচ্ছে ওই বিষয়টিকে ব্যাখ্যার জন্য তার প্রয়োজনীয় নিয়মকানুন বা নিয়মাবলী। আমরা দেখি যে যুক্তিবিদ্যার আলোচনা করতে গেলে যুক্তিবিদ্যার মধ্যেও সেই রকমের নির্দিষ্ট বিষয় রয়েছে। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? অনুমান। এবং অনুমানকে আলোচনা করার জন্য অনুমানের সহায়ক বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এবং নিয়মাবলী রয়েছে। সেই দিক থেকে আমরা যুক্তিবিদ্যাকে বলতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার একটি নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো ব্যাখ্যার জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এবার আসো কলাবিদ্যা। কলাবিদ্যা বলতে আমরা কি বুঝি? কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে যখন আমরা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করব, সেই ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করাটাই হচ্ছে কলাবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যায় কিনা সেটা আমরা জানবো। যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যায়, কারণ যুক্তিবিদ্যা আমাদেরকে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান দান করে, আবার সেই জ্ঞান কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে যথাযথ জ্ঞান অর্জন করা যায় সেটা সম্পর্কেও জ্ঞান দান করে। তাই বলা হয় যে যুক্তিবিদ্যা হচ্ছে কলাবিদ্যা, কারণ যুক্তিবিদ্যা যেমন বিজ্ঞান তেমন কলা। তাই এই যুক্তিবিদ্যাকে শুধুমাত্র বিজ্ঞান বলা যাবে না, আবার শুধুমাত্র কলাও বলা যাবে না। যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই, কারণ বিজ্ঞান হিসেবে আমাদেরকে বিশেষ জ্ঞান দান করে, আর কলা হিসেবে আমাদেরকে সেটা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, প্রয়োগ করে যথার্থ জ্ঞান অর্জন করা যায় সেটা সম্পর্কেও আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। তাই বলা হয় যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই এই সম্পর্কে আমরা কিছু যুক্তিবিদদের নাম পাবো। যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান, এই কথা বলেছিলেন যুক্তিবিদ হ্যামিল্টন, মানসেল এবং টমসন। তারা বললেন যে যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান। যুক্তিবিদ জোসেফও বলেছেন যে যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান। যুক্তিবিদ্যা শুধুমাত্র কলা, এই কথাটি যুক্তিবিদ অলরিজ বারবার বলেছেন যে যুক্তিবিদ্যা শুধুমাত্র কলাবিদ্যা, যুক্তিবিদ্যা বিজ্ঞান নয়। অন্যদিকে আমরা দেখব যে যুক্তিবিদ কার্বেট্রিড এবং যুক্তিবিদ হুয়াটলি এবং কার্বেট্রিড উভয়ই বলেছেন যে যুক্তিবিদ্যাকে শুধু বিজ্ঞান বলে আখ্যায়িত করা যাবে না, যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেও আখ্যায়িত করা যাবে না। তিনি বলেন যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান এই অর্থে যা কতগুলো সার্বিক নিয়ম এবং তাদের একের সাথে অপরের সম্পর্ককে ব্যক্ত করে। অন্যদিকে যুক্তিবিদ্যাকে আমরা কলা বলবো এই অর্থে এটি লক্ষ্য হিসেবে সত্যকে অর্জন করার জন্য উপনীত বা প্রণীত হয়। তাই যুক্তিবিদ্যাকে আমরা শুধুমাত্র বিজ্ঞানও বলতে পারি না, শুধুমাত্র কলাও বলতে পারি না। যুক্তিবিদ হুয়াটলি এবং যুক্তিবিদ কার্বেট্রিড যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন। এবার আসো যুক্তিবিদ্যা কি আদর্শমূলক বিজ্ঞান নাকি বর্ণনামূলক বিজ্ঞান। প্রথমে আমরা জানবো যে আদর্শমূলক বিজ্ঞান কি। যে বিজ্ঞান সত্যের আদর্শকে সামনে রেখে আমাদের কর্মের মূল্যায়ন করে থাকে তাকেই বলা হয় আদর্শমূলক বিজ্ঞান। বর্ণনামূলক বিজ্ঞান কি? যে বিজ্ঞান কোনো আদর্শের উপেক্ষা না করে
যেমন আছে তেমনিভাবে বর্ণনা করে তাকেই বলা হয় বর্ণনামূলক বিজ্ঞান। অর্থাৎ যে বিজ্ঞান কোনো আদর্শের আলোকে কোনো বিষয় বা ঘটনাকে কীরকম হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র বর্ণনা করে তাকেই বলা হয় বর্ণনামূলক বিজ্ঞান। তো আমরা জানবো যে যুক্তিবিদ্যা কি আদর্শমূলক বিজ্ঞান নাকি বর্ণনামূলক বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শের নির্দেশ না করে প্রকৃতিতে ঘটনাবলী ঠিক যেভাবে আছে সেভাবেই বর্ণনা করে তাকে বলা হয় বর্ণনামূলক বিজ্ঞান আর আদর্শমূলক বিজ্ঞান। এবার আসে যুক্তিবিদ্যা কি আদর্শমূলক বিজ্ঞান? হ্যাঁ, যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা তার আলোচনায় সত্যের আদর্শকে সামনে রেখে নৈতিক ক্রিয়ার মূল্যায়ন করে থাকে, তাই বলা হয় যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। আর বর্ণনামূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যাকে বর্ণনামূলক বিজ্ঞানও বলা হয়, কারণ যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে যে কর্মের মূল্যায়ন করে সেই আদর্শকে আলোচনা করার জন্য তার কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলোর মাধ্যমেই তা আলোচনা করতে হয়। তাই বলা হয় যে যুক্তিবিদ্যা শুধুমাত্র আদর্শমূলক বিজ্ঞান বলা যাবে না, এটা বর্ণনামূলক এবং আদর্শমূলক উভয়ই। এবার আসে যুক্তিবিদ্যা কি তথ্যমূলক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান? যুক্তিবিদ্যা শুধুমাত্র তথ্যমূলক নয়, শুধুমাত্র ব্যবহারিকও নয়, যুক্তিবিদ্যা তথ্যমূলক এবং ব্যবহারিক উভয়ই। তো এবার আসো মূল বিষয়ে, যে যুক্তিবিদ্যার স্বরূপ। আমি এখন যদি তোমাদের বলি যুক্তিবিদ্যার স্বরূপ কি, তাহলে তুমি কি বলবে? যুক্তিবিদ্যার স্বরূপ মানে হচ্ছে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি কলা, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি তথ্যমূলক বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। এবার আসো পরিসরে। পরিসর কি? পরিসর বলতে আমরা এই সম্পূর্ণ অংশটুকুকেই বুঝি, অর্থাৎ যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমবিকাশ, অর্থ, সংজ্ঞা, স্বরূপ, পরিসর এর মধ্যে যা আছে, অর্থাৎ পরিসর। যুক্তিবিদ্যার পরিসর কি? যুক্তিবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করে, জ্ঞানের অর্জন নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা যে জ্ঞানের কথা বলে সেই জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান। অর্থাৎ যে জ্ঞান আমরা সরাসরি লাভ করে থাকি সেটাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান, আর যে জ্ঞান আমরা আমাদের দেখার অন্তরাল থেকে লাভ করি সেটাকে বলা হয় পরোক্ষ জ্ঞান। যুক্তিবিদ্যা আবার অনুমান নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তো আবার আমরা দেখবো যে এই পরিসরের আলোচনার মধ্যে রয়েছে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি কলা বিদ্যা, যুক্তিবিদ্যা একটি তথ্যমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান। এই সব কিছুই হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। আজকের আলোচনা এখানেই শেষ। আমি এই প্রথম অধ্যায় থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং পাঠটা মনোযোগ সহকারে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। কলেজ খোলার পর আমি তোমাদের এই প্রথম অধ্যায়ের ওপর একটা টিউটোরিয়াল পরীক্ষা নেব। যেদিনই কলেজ খুলবে সেই দিনই তোমাদের কাছ থেকে আমি এই প্রথম অধ্যায় সম্পর্কে একটা পরীক্ষা নেব। তো আজ প্রশ্নগুলো তোমরা লিখে নাও। আসো আমি প্রশ্নগুলো কি কি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো জেনে নাও। যুক্তিবিদ্যার জনক কে? এরপর হচ্ছে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? গাণিতিক সাংকেতিক প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কি বুঝো? তোমরা বারবার বলতেছি তোমাদের অধ্যায়টা ভালো করে পড়বে, তাহলেই তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুক্তিবিদ্যার অর্থ ও উদ্দেশ্য কি? অর্থ উদ্দেশ্য মানে কি? এই যে একটু আগে আমি তোমাদের উৎপত্তিগত অর্থটা পড়লাম, এটাই হচ্ছে যুক্তিবিদ্যার অর্থ। উদ্দেশ্য কি? সত্যকে অর্জন করেই হচ্ছে যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য। যুক্তিবিদ্যার দুটি সন্তোষজনক সংজ্ঞা দাও। এই যে একটু আগে তোমাদের আমি পড়ালাম আই.এম. কফি এবং জে.এস. মিলের সংজ্ঞা। যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না উভয়ই ব্যাখ্যা করো। কি লিখবে? যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে আলোচনা করে দেখাতে হবে, আবার কলা হিসেবেও আলোচনা ব্যাখ্যা করে দেখাতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যা আদর্শমূলক বিজ্ঞান না বর্ণনামূলক বিজ্ঞান? যুক্তিবিদ্যা আদর্শমূলক এবং বর্ণনামূলক উভয়ই। যুক্তিবিদ্যা তথ্যমূলক বিজ্ঞান না ব্যবহারিক বিজ্ঞান? ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, যুক্তিবিদ্যার পরিসর ব্যাখ্যা করো। আমি জানি না তোমাদের ক্লাসটা কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে এই অধ্যায়ে কী কী আছে। আমি তোমাদেরকে বারবার এই কথাই বলবো, তোমরা এই বন্ধের মধ্যে বাসায় বসে পাঠ্য বইটা ভালো করে পড়ো, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। দেখবে যে পাঠটা পড়ে ফেললেই উত্তরগুলো অটোমেটিকলি চলে আসছে। তাহলে সবাই ভালো থাকো, এই বলে এখানেই শেষ করছি।